দর্শক শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। বারবার সময় বাড়িয়েও শেষ হয়নি সব কাজ, সাথে প্রকল্পের খরচ বেড়েছে 30%। এতে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেমন সুফল পাচ্ছে না নগরবাসী। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারার জন্যে 4টি সরকারি সংস্থাকে দায়ী করছেন প্রকল্প পরিচালক। আর নগরবিদরা বলছেন যথাযথ পরিকল্পনার অভাবে ভুগছে মেগা প্রকল্পটি। ইবেন মিরের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। 16 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা উদ্বোধনের প্রায় 2 বছর হতে চলেছে, অথচ এখনো শেষ হয়নি পূর্ণাঙ্গ নির্মাণ কাজ। 2018 সালে শুরু হয়ে 2022-এ শেষ হওয়ার কথা থাকলেও 4 ধাপে বাড়ানো হয়েছে সময়, সাথে বেড়েছে ব্যয়ও। এতে 3250 কোটি টাকার প্রকল্প দাঁড়িয়েছে 4314 কোটি টাকায়। সময় মতো কাজ শেষ না হওয়ায় মিলছে না সুফলও। প্রকল্পে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 14টি র্যাম্প নির্মাণ হওয়ার কথা থাকলেও 5টি বাতিল করে চূড়ান্ত করা হয় 9টি। এর মধ্যে এখন পর্যন্ত শেষ হয়েছে 4টির কাজ। যেসব র্যাম্প তৈরি হয়েছে তার একটি ছাড়া আর কোনোটিই চালু করা যায়নি। এতে করে প্রকল্পপত্রের পূর্বাভাস অনুসারে প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলার কথা চলছে তার অনেক কম। ইন্টেলেকচুয়ালি সন্ত্রাস করে জনগণের টাকা লুটপাট করা হচ্ছে। তো সেইগুলো ঠিক না করে টাকা আমি দিয়ে দিলাম, ওরা জায়গা দিচ্ছে না বা ইলেকট্রিক পোল সরাচ্ছে না, তো তুমি কাজ শুরু করলে কেন? প্রকল্পটি নলেজ বেসড অবস্থান থেকে উঠে আসেনি। প্রকল্পের সাথে যুক্ত ব্যক্তিদের প্রকল্প সম্পর্কে অনুধাবন ক্ষমতা কম ছিল, কিংবা ভবিষ্যৎ দেখার যোগ্যতার ঘাটতি ছিল। এই দীর্ঘসূত্রতার জন্য সিডিএ দায়ী করছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সরকারি অন্যান্য সংস্থাকে। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রেলওয়ে, বন্দর, ওয়াসা, পিডিবি জমি হস্তান্তর এবং সেবা লাইন স্থানান্তরে বিপুল সময় ক্ষেপণ করেছে। আপনারা যদি যে ইন্টারভিউগুলো নেন, শুধু পিডি নেন, কিন্তু আপনারা যে আমাদের এখানে যে পরামর্শ প্রতিষ্ঠানগুলো যে আছে, কখনো কি ওদেরকে কখনো ইন্টারভিউ নিয়েছেন? ওদেরকে জিজ্ঞাসা করেন আপনারা আসলে এই যে এই ব্যয়গুলো যে বৃদ্ধি পাইছে, ডিজাইন যে পরিবর্তন করলেন, ডিজাইনটা আসলে পরিবর্তন কেন করেছেন? আমি তো ডিজাইনার না। প্রজেক্ট ছিল 2017 থেকে 2020, অথচ আমার ঠিকাদারকে সাইট বুঝিয়ে দিতে 2020-এ সে মাত্র আমি তাকে 1 কিলোমিটার বুঝিয়ে দিতে পারছি। তাও আমার তখন গাছ কাটতে হয়েছে, গাছ কাটার অনুমোদন নিতে হয়েছে, সিটি কর্পোরেশন সে গাছগুলো টেন্ডার করতে হয়েছে। এখনো চলছে জিসি আর আগ্রাবাদ র্যাম্পের কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সব র্যাম্প নির্মাণের মাধ্যমে প্রকল্পের কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের রাউজানে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল আব্দুল মান্নান নামে 37 বছরের এক যুবকের। গত রাত 2টায় চট্টগ্রাম নগরের বাইজিত এলাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে হলদিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জানি পাথর বাজারে আব্দুল মান্নানের উপর হামলা করে শাহজাহান কথা কাটাকাটির এক পর্যায়ে মাথায় আঘাত করে গাছে দিয়ে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে প্রথমে চমেক হাসপাতালে এবং পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। একীভূত 5টি ইসলামী ব্যাংকে রাখা আমানত ফেরত এবং হেয়ার কাট বাতিলের দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছে গ্রাহকরা। সকালে প্রথমে নিউ মার্কেট মোড়ে জড়ো হন তারা, পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কোতোয়ালি মোড়ে গিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে চায় আন্দোলনকারীরা। এ সময় ভেতরে প্রবেশে বাধা দেয় পুলিশ। পরে আমানতকারীদের কয়েকজন প্রতিনিধি গিয়ে কথা বলেন কর্মকর্তাদের সাথে। এ সময় আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মানা না হলে আগামী 14 থেকে 16 জুলাই ঢাকায় বৃহত্তর কর্মসূচিতে যাবেন তারা। তাই দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানান গ্রাহকরা। যারা টাকা দিয়ে কানাডার বেগমপাড়ায় বাড়ি করেছে, বাংলাদেশের বাইরে টাকা পাচার করেছে, বাংলাদেশ ব্যাংকের উচিত তাদের কাছ থেকে টাকাগুলো আদায় করে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করে তারপর আমাদের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া উচিত। রেজুলেশন অনুযায়ী আমাদেরকে টাকা দেওয়ার কথা ছিল 2 লাখ টাকা, এরপর 3 মাস পর 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত এক্সিম ব্যাংক ছাড়া এই টাকা কোনো ব্যাংক দিতে পারেনি। এখন অসুস্থ, কিন্তু টাকাটা হচ্ছে না। এই টাকাটা বাংলাদেশ ব্যাংকে
যে নিয়ম করছে নিয়মের মধ্যে হেয়ার কাট মানি না আমরা। এই বাংলাদেশ ব্যাংক আমাদের পথে বসিয়েছে, বাংলাদেশ ব্যাংক আমাদের পথে বসিয়েছে। এই টাকা কোথায় যায় বাংলাদেশ ব্যাংক জানে। আমরা এই স্মারকলিপির পরে আজকের এই বিক্ষোভ আয়োজন, এই বিক্ষোভের পরে ঢাকায় আমরা বৃহত্তর আন্দোলন ডাক দিছি। 14, 15, 16 জুলাই আমরা ঢাকা বৃহত্তর আন্দোলন করব, এরপর আমরা অনশনে যাব। জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে হেনস্থার প্রমাণ মেলায় 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। এই ঘটনা তদন্তে গঠিত কমিটি গতকাল সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর কাছে প্রতিবেদন জমা দেয়, যাতে দায়ীদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়। কর্মকর্তারা জানান, সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া চলছে। গেল 12 জুন নগরের লালখান বাজার মোড়ে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করা হয় নাইমকে। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত এবং খুলশী থানার ওসি আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়। যারা প্রাথমিকভাবে তদন্তে দায়ী ছিল তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং 3 সদস্যের কমিটি গঠন করে এটা তদন্ত করা হয়েছে। তদন্ত টিমের প্রধান ছিলেন ডিসি পশ্চিম স্যারকে তদন্ত রিপোর্টের প্রদান করা হয়েছিল। তো আপনারা দেখছেন গতকালকে মিডিয়াতে এসেছে যে মাননীয় পুলিশ কমিশনার স্যার বলছেন যে তদন্ত রিপোর্ট স্যারের হাতে এসেছে এবং যারা দায়ী পুলিশ সদস্য, যাদের সাথে ক্রিকেটার নাইম হাসানের কথাবার্তার আচরণের মধ্যে অপেশাদার আচরণ পেয়েছিল, তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন আছে। টানা বৃষ্টি হচ্ছে বান্দরবানে, এতে শঙ্কা বাড়ছে পাহাড় ধসের, ফলে ঝুঁকিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। সে খবর জানাচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। কয়েকদিন ধরে পার্বত্য জেলা বান্দরবানে কখনো থেমে থেমে কখনো আবার ভারী বর্ষণ হচ্ছে। এটির কারণে বান্দরবানের যে পাহাড়ের পাদদেশে যে সমস্ত মানুষ বসবাস করছে তাদের মধ্যে আসলে অনেকটা ভূমিধসের সংখ্যা যেমন দেখা দিয়েছে, পাশাপাশি তাদের যে চলাচল এবং চলাফেরাটা অনেক আসলে কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা লক্ষ্য করছি বান্দরবানের ইসলামপুর, লাঙ্গিপাড়া থেকে শুরু করে সিদ্ধিনগর সহ বিভিন্ন যে জায়গাগুলোতে মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে। এছাড়াও বান্দরবানে 7 উপজেলা, 34 ইউনিয়ন, 2 পৌরসভায় বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা কিন্তু আসলে অনেকটা বিপাকে পড়েছে এই টানা বর্ষণের কারণে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সেই সমস্ত স্থান থেকে নিরাপদে সরিয়ে আসার জন্য তারাও আসলে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা যেটি বলছে বান্দরবান পার্বত্য জেলায় 7 উপজেলা, 34 ইউনিয়ন, 2 পৌরসভায় যে সমস্ত মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। তাদেরকে উপজেলা প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য বিষয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে। সচেতনতা বাড়ানোর জন্য তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারা যেটি বলছে, যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে ঝুঁকি এড়ানোর জন্য সেই সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে নিরাপদ স্থানে সরে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ বাড়লে বা পানির স্রোতের যে পরিমাণ সেটি যদি সে বাড়তে থাকে তাহলে সেই সমস্ত মানুষকে নিরাপদে সরিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ থাকবে বলে জানিয়েছে। তবে গত 10 বছরের যে পাহাড় ধসের সংখ্যা 2017 সাল থেকে যদি আমরা 2026 সাল পর্যন্ত বলি, এই সময়ে পাহাড় ধসে প্রায় পার্বত্য জেলার বিভিন্ন স্থানে বান্দরবানে আসলে 100 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং হতাহতের ঘটনা আসলে অনেকটা রয়েছে বলে জানিয়েছে আমাদেরকে সংশ্লিষ্টরা। তবে জেলা প্রশাসনের তথ্য মতে যেখানে 2000 থেকে 2500 মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, স্থানীয় এবং বেসরকারি তথ্য মতে সেখানে প্রায় 10,000-এর অধিক মানুষ বিভিন্ন পাহাড়ের ঢালুতে আসলে বিভিন্ন চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে বলে বেসরকারি মতে তথ্য রয়েছে। তো সব মিলে আসলে পাহাড়ে গুড়ি গুড়ি বৃষ্টি এবং থেমে থেমে বৃষ্টি, কখনো টানা কখনো ভারী বর্ষণ, এটির কারণে পাহাড় ধসের সংখ্যা বাড়ছে পাহাড়ি জেলা বান্দরবানে। রাঙ্গামাটিতে একদিকে তীব্র গরম, সাথে যোগ হয়েছে বিদ্যুতের লোডশেডিং, ফলে অসহনীয় হয়ে পড়েছে জনজীবন। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে গত 10 থেকে 12 দিনের মতন যে তীব্র গরম এবং ভ্যাপসা গরম হচ্ছে, এই গরমে মানুষজন আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে রাঙ্গামাটি শহরে যারা কর্মজীবী মানুষ, বিশেষ করে রাস্তায় এবং দিনমজুর কাজ করে, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আমরা দেখেছি সেসব মানুষজন তৃষ্ণা মেটানোর জন্য পথের ধারে যে শরবত এবং কোমল পানীয় পান করে তারা কিছুটা তৃষ্ণার্ত মেটানোর চেষ্টা করছেন এবং যে গাছতলায় যে শীতল বাতাস সেটি নেওয়ারও চেষ্টা করে তারা পরে আবারও কাজে যোগ দিচ্ছেন। এবং আবহাওয়া অফিস যেটি বলছে, গত 10-15 দিন ধরে যে গরম হচ্ছে, সেই গরমের তীব্রতা আরো কয়েকদিন ধরে থাকতে পারে, সপ্তাহ 10 দিন।
এই অবস্থা বিরাজমান থাকতে পারে বলে তিনি আমাদের জানিয়েছেন। এবং একই সাথে যে গত ২৭ তারিখে রাঙামাটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ তারিখে এই তাপমাত্রা কিছুটা কমেছে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া যেটি বলছে যে এই তাপমাত্রা বা যে তাপদাহ বা যে ভ্যাপসা গরম সেটি আরো সপ্তাহ ১০ দিন থাকতে পারে। তো কিছু সময় বৃষ্টিপাত হলেও সেটি আসলে ক্ষণস্থায়ী হবে, যার ফলে আসলে তাপমাত্রার যে তীব্রতা সেটি কোনোভাবে কমবে না বলে মনে করছেন। তবে ক্ষণে ক্ষণে বৃষ্টি হতে পারে এবং কি যে বৃষ্টির দীর্ঘত্ব বা ৫ থেকে ১০ মিনিটের বেশি হবে না বলে তারা জানিয়েছেন। যার ফলে আসলে তাপমাত্রা কোনোভাবে কমার সম্ভাবনা নেই। একই সাথে রাঙামাটিতে এই তীব্র গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং, যার ফলে যে শহরের যে লোডশেডিং তার চেয়ে এই লোডশেডিং আরো বেশি আমরা দেখতে পাচ্ছি গ্রাম অঞ্চলে যে লোডশেডিং বেড়েছে, যার ফলে আসলে যে একদিকে লোডশেডিং এ এবং প্রাকৃতিক তাপমাত্রা, অন্যদিকে লোডশেডিং এর যে তীব্রতায় মানুষের জনজীবন মানে বিপর্যস্ত অবস্থায় দাঁড়িয়েছে। তবে আবহাওয়া এবং বিদ্যুৎ অফিস যেটি বলছেন যে এই পরিস্থিতি খুব দ্রুত সহসায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম। বিদ্যুৎ অফিস যেটি বলছে যে রাঙামাটির প্রতিদিনের আসলে ১৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সেটি পাওয়া যাচ্ছে ১০ থেকে ১২ মেগাওয়াটের অবস্থা। সেটি খুব সহসায় আসলে স্বাভাবিক হবে সেটিও আসলে বলতে পারছেন না। এবং সাধারণ মানুষ বলছে যে গরমের কারণে তারা যে কাজ করতে বের হচ্ছেন তারা আসলে এক ধরনের কষ্ট পাচ্ছেন এবং এর জন্য আসলে তিনি যেটি বলছেন যে জুন মাসে আসলে বৃষ্টি হলো, যে জুনের পুরো মাস জুড়ে এখন মধ্যে বৃষ্টি না হওয়াতে তাপমাত্রা কোনোভাবে কমছে না, তারা আসলে খুব কষ্টের মধ্যে তারা দিন পার করছে বলে জানিয়েছেন। বান্দরবানে রাবার বিক্রিতে অনিয়ম ও হয়রানির অভিযোগ এনেছেন চাষিরা। সকালের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাবার ব্যবস্থাপনা ইউনিটের জিএম দীর্ঘদিন ধরে রাবার চাষিদের হয়রানি করে আসছেন। রাবার দর যাচাই বাছাই ও বিক্রয় কমিটি থাকলেও তার সভা হয় না অনেক দিন ধরে। এতে রাবার বিক্রিতে যেমন অসঙ্গতি সৃষ্টি হয়েছে, তেমনি চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। এছাড়া শ্রমিক নিয়োগ সহ নানা খাতে দুর্নীতি হলেও তার প্রতিবাদ করলে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন চাষিরা।